ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে 22শে জুন। আমরা পানামিক থেকে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি, গোবা হোমস্টে থেকে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্যাংগম তোসো। চলো বেরোই। ওই যে আমাদের হোমস্টের ওনার দিদি, খুবই ভালো। আর এই হচ্ছে আমাদের হোমস্টের সারাউন্ডিংস। এখানে বাইক পার্কিং করা ছিল। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। চলো বেরোই, মেন রোডে উঠে তোমাদেরকে কানেক্ট করছি। চলো ফ্রেন্ডস, তাহলে নুব্রা ভ্যালিকে টাটা জানানোর সময় চলে এসছে। আমরা জাস্ট এই 5 মিনিট হলো আমাদের হোমস্টে, গোবা হোমস্টে থেকে বেরিয়ে গেছি। উদ্দেশ্য হচ্ছে কি আজকের প্যাংগম তোসো, যেটা পানামিক থেকে প্রায় 250 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। রাস্তা অনেকটা, একদিনেই কভার করতে হবে, কারণ মধ্যিখানে কোনো স্টে নেই। যাই হোক, বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছানোর ইচ্ছে আছে। আর টাইম আপডেট হচ্ছে এখন 7:50 বাজে। শুনেছি নাকি রাস্তা খুব একটা ভালো নয়, অফরোড প্রচুর রয়েছে প্যাংগমের রাস্তায়, ওয়াটার ক্রসিংও রয়েছে। তো দেখা যাক সামনে কি পাই আর কিরম চ্যালেঞ্জেস আসে আমাদের সামনে। প্যাংগম তো আজকে পৌঁছাতেই হবে আমাদেরকে এনিহাও বিকেল 5টার মধ্যে। আর পানামিকেও কিন্তু কোনো হোটেল নেই, এখানে কিন্তু শুধু হোমস্টে আর গেস্ট হাউস টাইপের আছে, যেখানে তোমাদের ওই প্যাকেজের সাথে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড থাকবে। তো তোমরা যদি কখনো আসো, প্রি বুক করেও আসতে পারো। আমি আমাদের হোমস্টের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর না হলে তোমরা এখানে এসেও বুক করতে পারো। এদিকে অত কিন্তু ট্যুরিস্ট থাকে না এই সিয়াচেনের বেস ক্যাম্পের রাস্তাটায়। তো এখানে এসেও কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে। হানলে কিন্তু একটু বেশি ক্রাউডেড, তো ওখানে প্রি বুক করে আসলেও আসতে পারো। আর না হলে একটু খুঁজতে হবে, আর কিছুই না, পাওয়া যাবে। কারণ আমরা জুনে এসেছি, এটা কিন্তু মানে টপ সিজন চলছে, জাস্ট সিজন স্টার্ট হয়েছে। কিন্তু তাতেও আমরা যখন এসে ইজিলি রুম পাচ্ছি, তো এমন কোনো ব্যাপার না। সাথে বাইক থাকলে রুম তোমরা কিন্তু এসেও আরামসে পেয়ে যাবে। টেম্পারেচার আপডেট নিয়ে একটু বলে নিই। কালকে কিন্তু পানামিকে মোটামুটি ওই ধরে নাও 8-10-এর মতো টেম্পারেচার ছিল। তো এখানে 8-10 খুবই স্বাভাবিক, নর্মাল। তো এমন কিছু ঠান্ডা লাগেনি। এবং আমাদের যে স্টেটা ছিল খুবই কজি এবং কমফোর্টেবল স্টে ছিল, যার জন্যে আমাদের কিন্তু মানে হোমস্টের ভেতরে একটুও ঠান্ডা লাগেনি, একটা কম্বল দিয়েই হয়ে গেছে। আর আজকে রাস্তাটা নিয়ে বলে নিই একটুখানি। আমরা এখন যাব খালসের থেকে কিন্তু আগাম শোকের রাস্তা ধরে আমরা দুর্বুক হয়ে আমরা কিন্তু আজকে প্যাংগম ঢুকবো। তো এই হচ্ছে আমাদের রাস্তা। আশা করি রাস্তা ভালোই হবে, কিন্তু লোকে যেরকম বলছে অনেকটাই অফরোড পাবো। দেখা যাক, বাকিটা রাস্তায় গিয়ে বুঝতে পারবো। এই পানামিকের রাস্তায় এসে বন্ধুরা যেরকম কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ দেখেছি, জানি না এগুলো রোডোডেনড্রন কিনা, হবে হয়তো, বা রোডোডেনড্রনের কোনো প্রজাতি হবে হয়তো। আর এখানে কিন্তু অনেক ধরনের পাহাড়ি পাখিও দেখতে পেয়েছি। এই হচ্ছে নুব্রা ভ্যালির বা নুব্রা রিভারের পানামিক থেকে খালসের ফেরার পথের ভিউ। দেখো, কালকে যাওয়ার পথের ভিউ দেখেছো, আজকে ফেরার পথের ভিউটা দেখে নাও। পানামিকের রাস্তায় ভিক্ষুক রূপে বুদ্ধ মূর্তি রয়েছে এখানে, অসাধারণ গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তিটা। চলো, কালকে দাঁড়িয়েছিলাম, আজকে আর দাঁড়ালাম না, ডাইরেক্ট খালসের দিকে এগিয়ে যাই। প্রায় 1.5-2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আর আমি এতক্ষণে প্রায় 40-50 কিলোমিটার অফরোড চালিয়ে চলে এসেছি। মানে রাস্তা মানে কি বিভৎস বাজে যে তোমরা কল্পনা করতে পারবে না। এই ধরে না, এই যে পাশে যেরকম দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে আমি বাইক চালিয়েছি, এই রকম সিনারিওর মধ্যে দিয়ে। এরপরে টারম্যাক এলো এবং বৃষ্টিটাও কমলো। আমি আবার গোপ্রোটা ব্যাগ থেকে বার করে লাগালাম। সাথে 2-3খানা কিন্তু আবার ওয়াটার ক্রসিংও ছিল। মানে ওয়াটার ক্রসিং বললে ভুল হবে, ওয়াটার রোড। মানে পুরো রাস্তার উপর দিয়ে জল বইছে, তার উপর দিয়ে চালিয়েছি, পুরো পাথুরের রাস্তার উপর দিয়ে। যাই হোক, ভগবানের কৃপায় পড়ে যায়নি, পায়ে জল লেগেছে, কিন্তু বেরিয়ে গেছি সাকসেসফুলি। চলো এগোই আর তোমাদেরকে ভিউটা দেখাই। দেখো প্যাংগমের রাস্তার ভিউ দেখো, পুরো ওভারকাস্ট কন্ডিশন, প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে প্রায় 2-2.5 ঘন্টা ধরে। বন্ধুরা দেখো কিরাম ঢালেতে নামছি, অফরোড কিরাম, কিছুই নেই। দেখো জাস্ট ব্রেক আর ক্লাচের ওপর নামাচ্ছি গাড়িটাকে, ইঞ্জিন ব্রেকিং দিয়ে। পুরো বালি পাথর পড়ে রয়েছে আর নামছি দেখো, প্রায় 45 ডিগ্রি এলিভেশনে নামছি। দেখো ওয়াটার ক্রসিং, একবারে নিয়ে বেরোতে হবে আমাকে, পা পড়লে কিন্তু ঠান্ডা জলে পুরো পা ভিজে যাবে। চলো পেরিয়ে গেছি। ওভারকাস্ট কন্ডিশনের জন্যে প্রত্যেকটা পাহাড়ের মাথায় ফ্রেশ স্নো পড়ে গেছে। দেখো পুরো চারদিকে স্নো। জানি না প্যাংগমেও হয়তো স্নোফল হতে পারে আজকে। আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যে পরিমাণ ঠান্ডা,
কোনোভাবেই আমি মানে অবাক হব না যদি প্যাংগমেতে স্নোফল হয় বা প্যাংগমের রাস্তায় স্নোফল হয়। দেখো পুরো চারদিকে কিন্তু স্নোফল হয়েছে। এমন রাস্তার কন্ডিশন বন্ধুরা, ক্যামেরাটা অন করতে পারছি না। দেখো এটা রাস্তা তো ছেড়ে দাও, এটা অ্যাকচুয়ালি নদী খাত। কোনো এক সময় এখান দিয়ে নদীটা বয়ে গেছিলো, এখন এর ওপর দিয়ে নদীটা অত চওড়া নেই, এর ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। বুঝতেই পারছো পাথর পড়ে আছে পুরো, এর ওপর দিয়ে আমি চালাচ্ছি, সবাই এর ওপর দিয়েই যাবে, কিছু করার নেই, এটাই রাস্তা আগমসকের। এরকম 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার যেতে হবে। আমরা অলরেডি 10-15 কিলোমিটার চলে এসেছিলাম রাস্তা দিয়ে, আরও 30 কিলোমিটার ধরে চলো, তারপর টারম্যাক পাবো। তো এই হচ্ছে লাদাখ, এই নেচারের বিউটি, আর এই হচ্ছে র লাদাখ। এর মধ্যে কিন্তু কৃত্রিমতা পাবে না, এর মধ্যে তুমি ন্যাচারাল বিউটি পাবে। বৃষ্টির পরে রোদ উঠেছে, ঠান্ডা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। ঠান্ডা রোদেতে বেড়ে যাচ্ছে আরও, কারণ সবে বৃষ্টিটা হয়েছে তো, তারপরে এই রোদটা উঠেছে, হালকা রোদ, ঠান্ডা আরও বেশি লাগছে। আর দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাস্তার অবস্থা। তাও তো এখন অনেক ভালো, অ্যাটলিস্ট নদী খাত নয়। এর আগে তো আমি নদী খাত দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আর এই হচ্ছে সামনের ভিউ, দেখো সব স্নোক্যাপ মাউন্টেন। এগুলো কিন্তু কালকেও এত বরফ ছিল না, এই বৃষ্টিটা হওয়ার পরে পুরো ফ্রেশ স্নো ওপরে পড়েছে। অফরোডটা টপকে একটুখানি আগে আসতেই সকাল থেকে যে এতটা বৃষ্টি হচ্ছিল তার ফল পেয়ে গেছি। সুন্দর একটা ল্যান্ডস্লাইড, দেখতেই পাচ্ছ প্রায় 400-500 খানা গাড়ি এবং প্রায় 200-250 বাইকার দাঁড়িয়ে গেছে। ল্যান্ডস্লাইড হয়েছে, আগে যাওয়া যাচ্ছে না। ব্রোর কাজ করছে, জানি না রাস্তা খুলবে কি না। যদি খোলে তাহলে আমরা সবাই প্যাংগম যেতে পারবো, আর না খুললে কিন্তু এখান থেকে আবার সেই ফালতু অফরোড দিয়ে পেছনের দিকে ব্যাক করতে হবে। প্রায় আধ ঘন্টা 45 মিনিট এখানে ওয়েট করার পর রাস্তা খুলে গেছে, সব গাড়ি আগে যাচ্ছে। চলো আমরাও এগোই, দেখি কতদূর কি যাওয়া যায়। আশা করি আর অসুবিধা হবে না প্যাংগম পর্যন্ত। এখান থেকে 20 কিলোমিটারের মতো আবার অফরোড আমরা পাবো, তারপর পুরো এরকম টারম্যাক পেয়ে যাব। তো এই 20 কিলোমিটারটা কাটিয়ে ফেলতে পারলে মোটামুটি কিন্তু প্যাংগম পৌঁছে যেতে পারবো আরামসে। চলো এটুকুনি যাই। এই হচ্ছে রাস্তার কন্ডিশন এখন, বুঝতেই পারছো শুটিং স্টোন জোন বা ল্যান্ডস্লাইড জোন। তো হালকা বৃষ্টি হলেই কিন্তু ল্যান্ডস্লাইড এখানে হবেই। ল্যান্ডস্লাইড জোন টপকে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল আগে বেরিয়ে এসেছি। রাস্তার মধ্যে কত বড় বড় পাথর পড়ে আছে দেখো। তাহলে একটু আগে বৃষ্টির সময় কীরকম অবস্থা ছিল বোঝো, কতটা রিস্কি এসব জায়গা। এই জন্যই এখানে আটকে দিয়েছিল, যেতে দিচ্ছিল না। দেখো ব্রোয়ের লোকেরা কিন্তু পাথরগুলো সরাচ্ছে, আর কি অবস্থা রাস্তার মধ্যে কীভাবে পাথর পড়ে আছে। বৃষ্টির সময় কিন্তু এখানে খুব রিস্কি হয়ে যায়। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, আর দেখো বাইকারগুলো বাইক ফাইক উল্টে আছে, ওখান দিয়ে পাথর পড়ছে, এখন দৌড়াচ্ছে। কি অবস্থা দেখো বন্ধুরা। লাদাখ যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর কিন্তু, দেখেছো তো ল্যান্ডস্লাইড এরিয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বাইকগুলো ওখানে পড়ে রয়েছে। পাকা মেরে আগে যেতে গেছিলো, এখানে তখনও পাথর পড়ছিল, দুখানা বড় বড় সাইজের পাথর বাইকে লেগেছে, ব্যাস বাইক উল্টে গেছে, ফেলে পালিয়ে এসছে। দেখো এই অবস্থা। আর আমরা একটা এই পাথরের ঢালে দাঁড়িয়ে রয়েছি, এরকম খাঁড়াই একখানা পাহাড়ের তলায়। আমরাও রিস্কে আছি, কিন্তু তবু একটা গার্ড নিয়ে এই পাথরটাকে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু অতটা পাথর পড়ছে না, একটু আগে পড়ছিল, আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক জায়গাটা পেরোই, দেন তোমাদের সাথে কানেক্ট করছি। বন্ধুরা একটু আগে প্রায় 30-40 কিলোর উপর থেকে পাথর পড়ছিল, বড় বড় সাইজের পাথর। তো যাই হোক ওই শুটিং স্টোন এরিয়াটায় আমরা দাঁড়িয়ে গেছিলাম। ভগবানের দয়ায় আমাদের কিন্তু একটা ছোট পাথরও হিট করেনি আমাকে বা পারমিতাকে। অনেকগুলো বাইকে লেগেছে, বাইকারগুলো পড়ে গেছে, এবং ওদের পাকামাও ছিল। যখন দেখছে যে ল্যান্ডস্লাইড হচ্ছে, অত তাড়াহুড়ো করার কি আছে, এইসব জায়গায় তাড়াহুড়ো করা যায় না। আর যাই করো এখানে হচ্ছে গিয়ে সেফলি তোমাকে রিচ করতে হবে, কেউ বলেনি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে তোমাকে। তো যাই হোক আলটিমেট দেখো তারাই ধাক্কা টাক্কা খেয়ে পাথরে বাইকের অবস্থা খারাপ হয়ে ওরা দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু দেরিতে স্টার্ট করেও আমরা কিন্তু এর আগে চলে এসেছি। আবার কিন্তু আমরা সেই ল্যান্ডস্লাইড জোনের ওপর দিয়েই যাচ্ছি, পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইড জোন, পাথর ভেঙে ভেঙে পড়ে আছে। দেখো কি অবস্থা। যতক্ষণ না এই ল্যান্ডস্লাইড জোনটা আমরা ক্রস করছি ততক্ষণ কিন্তু একটা ছোটোখাটো রিস্ক থেকেই যায়। দেখো হিমালয়ানটার অবস্থা দেখো, পাথর পড়ে পুরো ভেঙে বেরিয়ে গেছে। দেখো পেছন দিকটা, সামনের অবস্থা দেখো, পাথর ভেঙে পড়ে আছে। সৌন্দর্য যেরকম রয়েছে সেরকম ভয়ও রয়েছে। দেখো বড় বড় পাথর পড়ে আছে। মোটামুটি আমরা ল্যান্ডস্লাইড জোনের আগের যে জায়গাটা ছিল, যেখানে বৃষ্টিতে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জায়গাটা ক্রস করে এসেছি। এখান থেকে শোক আর মাত্র বা সায়ক হচ্ছে গিয়ে 20 কিলোমিটার।
ল্যান্ডস্লাইড জোন একেবারে শেষ হয়নি, বাট এদিকে এতটা ল্যান্ডস্লাইড হয়নি। দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে অতটা পাথর পড়ে নেই, যে পাথরগুলো পড়ে আছে সেগুলো আগের। আর রিসেন্ট ল্যান্ডস্লাইড এরিয়াটা এখন জাস্ট টপকে এলাম। এই ভ্যালি দিয়ে আমরা এলাম, এসে এখানে একটা ওয়াটার ক্রসিং পেয়েছিলাম। যাই হোক, পারমিতাকে নামিয়ে দিয়ে আমি ওয়াটার ক্রসিংটা পার করলাম, অসুবিধা হয়নি। আর এই হচ্ছে এই ভ্যালির 360 ভিউ। শোক রিভার বয়ে গেছে, আর সামনে কিন্তু শায়ক 17 থেকে এই 16-17 কিলোমিটারের মতো হবে আশা করি। তারপর আর প্রবলেম থাকবে না। এখনও পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছ কিরম পাথরের রাস্তার ওপর দিয়েই যাচ্ছি, মানে কি বলবো, ভ্যালির সৌন্দর্য দেখো, অসাধারণ সৌন্দর্য। যাই হোক, আশা করি আর বেশি অফরোড বা ওরম পাথরের রাস্তা পাবো না এবার, সামনে যেন টারম্যাক পাই। কিন্তু বলতেই অফরোড চলে এসছে, জানি না এই প্যাচটা কতটা। অসাধারণ ভ্যালিটা, 3-4টে অফরোড টপকে এসে এই সুন্দর ভ্যালিটা এসে পড়লাম, অসাধারণ। আমরা জাস্ট 2-3 কিলোমিটার শায়ক ভিলেজ থেকে এগিয়ে এসেছি। ওখানে খুব জোর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো বলে আমি আর রেকর্ডিং কন্টিনিউ করতে পারিনি, আমি গোপ্রো খুলে ঢুকিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন আবার রোদ উঠেছে, বৃষ্টিটা কমেছে, তাই জন্য গোপ্রো আবার লাগিয়ে শ্যুট করছি। এখান থেকে দুর্বুক আর মোটামুটি 16 কিলোমিটারের মতো বাকি। দুর্বুক পৌঁছে যেতে পারলে কিন্তু মোটামুটি একটু নিশ্চিন্ত হতে পারবো। দেখো বন্ধুরা, কিরাম একখানা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে ভ্যালি বলবো না, খাতের বা ক্লিফের পাশ দিয়ে যাচ্ছি। মিনিমাম 200-250 তলা ক্লিফ আছে নিচে। আর পাহাড়টা দেখো কিরম কালার, পাহাড়টার একটা গাছপালা নেই, পুরো ন্যাড়া পাহাড়। বাঁদিকে খয়েরি রঙের, ডিপ ব্রাউন আর কালো, কি বিভৎস দেখতে পাহাড়টাকে। দেখো নিচে ক্লিফের নিচ দেখা যাচ্ছে না, এতটা গভীর ক্লিফটা, আর পুরো খাড়া নেমে গেছে, সোজা নেমে গেছে। দেখো সামনের পাহাড়টাকে কি রাক্ষসে দেখতে। আর সেই অ্যাঙ্গেলে নামছি, ইঞ্জিন ব্রেকিং কাজ করছে না, ব্রেক ফ্রেক সব কিছু নিয়ে, মানে তাতেও গাড়ি থামাতে পারছি না, গাড়ি এত স্পিডে নেমে যাচ্ছে। দেখো, আর ওই যে দূর দিয়ে নদীটা বয়ে গেছে, কি বিভৎস নিচের দিকে ঢাল রাস্তাটায়, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, আর এই পাশে কীরকম রুক্ষ পাহাড়। এই হচ্ছে ভ্যালির বিউটি, রুক্ষতা আছে, টাফনেস রয়েছে, কিন্তু তারপরেও নেচার অ্যাট ইটস বেস্ট। আমরা এখন জাস্ট দুর্বুক ভিলেজে এসে পৌঁছেছি, এই আধ ঘন্টার মতো হলো। এখানে আমরা লাঞ্চ করলাম, এগ ফ্রাইড রাইস, 2 কাপ ব্ল্যাক টি আর একটা থামস আপ কিনেছিলাম। দেখে নাও, এই হচ্ছে সারাউন্ডিংস। আর এখানে সবাই এসে দাঁড়াচ্ছে, কারণ এখানের পর কিন্তু আবার ডাইরেক্ট প্যাংগম। এই যে দুর্বুকের এই হচ্ছে ভিউ, আর এই রেস্টুরেন্টে আমরা কিন্তু লাঞ্চ করলাম। বন্ধুরা, দুর্বুক থেকে প্রায় 4-5 কিলোমিটার এগিয়ে এসেছি। এখান থেকে আর প্যাংগম লেক 39 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ফার্স্ট সাইট বা প্রথম দেখা পেয়ে যাব কিন্তু প্যাংগম লেকের। চলো এগোই, আর মুখিয়ে আছি এত কষ্টের পর প্যাংগম লেককে প্রথম দেখার জন্যে। ফার্স্ট ভিউ
অফ প্যাংগম তোষো। দেখো কালার দেখো, জানি না গোপ্রো কতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছে। দেখো এই হচ্ছে প্যাংগম তোষোর ফার্স্ট ভিউ। প্যাংগম তোষো ঢোকার আগে 1-1.5 কিলোমিটার আগের ভিউ দেখো। স্নোক্যাপ মাউন্টেন্স, সুন্দর কার্ভ রাস্তা, টারম্যাক রোড। দেখো এবার হচ্ছে প্যাংগম তোষোর সেই স্টানিক বিউটি ফুল ভিউ। 14,000 ফিট অল্টিটিউডে আছি বন্ধুরা, হাঁপাচ্ছি হালকা, কিন্তু চলো এই সৌন্দর্য দেখার জন্য যেন মুখিয়ে আছি। দেখো এই হচ্ছে প্যাংগম তোষো, যার জন্যে আজকে সারাটা দিন আমি অফরোড চালিয়ে এবং কত না কষ্ট, বৃষ্টি, অফরোড, ওয়াটার ক্রসিং, ল্যান্ডস্লাইড, স্টোনফল সব কিছুকে ছাপিয়ে গিয়ে এই আনন্দটা উপভোগ করার জন্য আমি এতদূর চালিয়ে এসেছি। দেখো কালার দেখো, কালার দেখো, এটাই হচ্ছে প্যাংগম তোষো। দেখো যেটাকে না দেখলে লাদাখ দেখাই সম্পূর্ণ হয় না। কালার দেখো, ও বন্ধুরা কি ভিউ।